হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো তোমরা? অনেকদিন পর আজও আমি তোমাদের জন্য একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। এতদিন আমি কেন ভিডিও দেয়নি, কি হয়েছিল আমার সাথে, সবকিছু আমি তোমাদের এই গল্পের শেষেই বলবো। প্লিজ তোমরা গল্পের শেষে কয়েক সেকেন্ড একটু ওয়েট করো। তো ডিয়ার, আজকে আমরা কোনো ইন্ট্রো দিব না, চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার সুইট কিউট ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম শাও, আর সে নিউজ কোম্পানিতে নতুন জব পেয়েছে। আজকে সে ফার্স্ট টাইম কারোর ইন্টারভিউ নিতে যাবে, তাই যাওয়ার আগে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল। তখনই এন্ট্রি হয় আমাদের হ্যান্ডসাম মেল লিডের। সে একটা সুইমার। শ্যান এদিক দিয়ে যাচ্ছিল, তখন সে শাওকে এমন ভাবে প্র্যাকটিস করতে দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এরপর সে ওখান থেকে চলে যায়। তখনই এখানে শাওয়ের বস চলে আসে এবং সে তাকে বলে, এটা তোমার প্রথম ইন্টারভিউ, আর আজ তুমি সুইমার চ্যাম্পিয়ন ফাং এর ইন্টারভিউ নিবে। শাও বলে, বস চিন্তা করবেন না, আমি খুব সুন্দর করে ফাং এর ইন্টারভিউ নিব। যখনই ফাং ওখানে আসে তখনই সমস্ত রিপোর্টার তাকে ঘিরে নেয়, আর আমাদের ছোট্ট হিরোইন ঠেলে ছুড়ে তার সামনে যাওয়ার চেষ্টা করে। একটু পরেই ওখানে শ্যান আসে এবং সমস্ত রিপোর্টার তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য দৌড়ে যায়। তখনই কারোর সাথে ধাক্কা লেগে শাও পুলের ভিতরে পড়ে যায়। সে সাঁতার জানতো না, এজন্য ডুবে যাচ্ছিল। এটা শ্যান দেখতে পেয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা শাওকে অজ্ঞান অবস্থায় দেখি। তখন সে আমাদের বলে 4 বছর আগে সে এমন ভাবে একটা পুলের ভিতরে ডুবে যাচ্ছিল, তখনই কেউ এসে তাকে বাঁচায়। তবে শাও জানতো না কে তাকে বাঁচিয়েছিল, এজন্য সে প্রায় বলে, ওই ছেলেটি আমার মারমেড প্রিন্স। সে তাকে বহু খোঁজাখুঁজি করছে, তবে কোথাও পায়নি। এরপর যখনই শাওয়ের জ্ঞান ফেরে তখন সে তার সামনে শ্যানকে দেখে। শ্যান বলে, তুমি পুলের ভেতর ডুবে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এটাতে শাও তাকে থ্যাঙ্কস বলে, আর বলে, তোমার তো কম্পিটিশন ছিল, আমার জন্য তোমার কি কম্পিটিশন মিস হয়ে গিয়েছে? শ্যান বলে, কম্পিটিশন 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি কি কোনো রিপোর্টার? শাও বলে, হ্যাঁ। শ্যান বলে, তুমি আমার ইন্টারভিউ নিবে না? শাও বলে, নিব না কেন, অবশ্যই নিব। শ্যান বলে, ওকে, কম্পিটিশনের পরে নিও। শাও তাকে গুড লাক বলে উইশ করে। এরপর শ্যান তাকে তার সুইমিং গগলস গিফট করে এবং ওখান থেকে চলে যাচ্ছিল। শাও তার পিছু পিছু দৌড়ে আসে আর বলে, তুমি আমাকে গিফট করেছো, তাই আমিও তোমাকে কিছু গিফট দিতে চাই। তবে গিফট দেওয়ার মতো তেমন কিছুই তার কাছে ছিল না। তার কাছে একটা টি বয়েল এগ ছিল, ওটাই শ্যানকে দিয়ে দেয়। শ্যান খুশি হয়ে ওটা নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে আমরা শাওকে দেখে বুঝতে পারি সে অলরেডি শ্যানের প্রেমে পড়ে গিয়েছে। ওয়ার্ল্ড ইয়ার। এরপর সুইমিং কম্পিটিশন শুরু হয় আর শ্যান ফার্স্ট হয়। এটা দেখে সবাই অনেক খুশি হয়। এরপর শাওয়ের বস শাওয়ের কাছে এসে বলে, জানো, এক রিপোর্টার পানিতে পড়ে গিয়েছিল। এটা বলে জম্মের হাসতে থাকে। তখন শাও বলে, বস, ওই রিপোর্টারটা আমি ছিলাম, আর পানিতে পড়ে যাওয়ার কারণে আপনি আমাকে যে ক্যামেরাটা দিয়েছিলেন ওটা নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে বস তো টাসকি খেয়ে যায়। শাও বলে, আমি নিজের টাকা দিয়ে ক্যামেরাটা ঠিক করে দিব। বস বলে, কোনো সমস্যা নাই, আমি তোমাকে নতুন আরেকটি ক্যামেরা দিয়ে দিব, তবে তুমি এবার ফাং এর ইন্টারভিউ কিন্তু অবশ্যই নেবে। এরপর শাও ফাংকে খুঁজতে ক্যাম্পাসে যায়। ওদিকে আমরা শ্যানকে দেখি, সে শাওয়ের দেওয়া গিফটটা মন দিয়ে দেখছিল। তখনই ওখানে ফাং চলে আসে আর বলে, এটা তোমাকে কে দিয়েছে? শ্যান বলে, এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট দিয়েছে। ফাং বলে, নিশ্চিত কোনো মেয়ে দিয়েছে, তাই না? শ্যান বলে, এটা তোমাদের বলা যাবে না। এটা বলে ওখান থেকে চলে যায়। আসলে তারা সবাই ফ্রেন্ড ছিল। তারা আবারও শ্যানের পিছু পিছু যায় এবং তার থেকে কথা বের করার চেষ্টা করে যে এটা কে দিয়েছে। ওদিকে শাও দাঁড়িয়ে শ্যানকে নিয়ে ভাবতে থাকে, আর শ্যান কিভাবে সাঁতার প্রতিযোগিতায় উইন হয়েছিল সেটা নিজে নিজে ভঙ্গি করে দেখাতে থাকে। তখনই ওখানে শ্যাং, ফ্যাং এবং তার বন্ধুরা এসে তাকে এমন করতে দেখে হাসতে থাকে। ফ্যাং তার নিকটে যেয়ে বলে, আচ্ছা, তুমি কি কোনো রিপোর্টার? তুমি এখানে আমার ইন্টারভিউ নিতে এসেছো? শাও বলে, হ্যাঁ। ফ্যাং বলে, তুমি আমার অটোগ্রাফও নিতে চাও, তাই না? শাও বলে, আরে না না। তবে ফ্যাং তার ওই সুইমিং গগলের উপরে অটোগ্রাফ দিয়ে দেয়। এটা দেখে শাও ফ্যাংকে বকতে শুরু করে, তুমি এটা কি করলা? এটা আমাকে একজন গিফট করেছে আর তুমি এটা খারাপ করে দিয়েছো। ফ্যাং বলে, এই গগলটা তো চেনা চেনা লাগছে। আচ্ছা, যে ছেলেটা তোমাকে এটা গিফট করেছে তুমি কি তাকে একটা টি বয়েল এগ গিফট করছো? শাও বলে, তুমি এটা কিভাবে জানতে পেরেছো? তখন ফ্যাং তাকে টি এক্স সিস্টার বলে ডাকতে থাকে আর সবাই হাসতে থাকে। এটাতে রাগ করে শাও ওখান থেকে চলে যাচ্ছিল। শ্যান তাকে মানানোর জন্য তার পিছু পিছু যায়। শাও বলে, আমি তোমাকে এটা এই জন্য গিফট করেছিলাম যাতে করে তুমি তোমার বন্ধুরা মিলে আমার সাথে মজা নিতে পারো। তখন ওখানে ফাং চলে আসে আর বলে, আমার বন্ধু শ্যান কোনো মেয়েদের সাথে মজা নেয় না। শ্যান বলে, তুমি মন খারাপ করো না, ফ্যাং তো তোমাকে জাস্ট একটা নিকনেমই দিয়েছে। তবে ফ্যাং এরও একটা নিকনেম আছে, সেটা হলো কিউ কিউ। এটা শুনে শাও জম্মের হাসতে থাকে।
ফ্যাং বলে তুমি যেন এটা কাউকে বলে দিও না। শাও বলে হ্যাঁ, তুমি যদি আমাকে ইন্টারভিউ দাও তাহলে কারোর সাথে বলবো না। তবে ফ্যাং ইন্টারভিউ দিতে রাজি হয় না। তখন শাও বলে আমি একটা রিপোর্টার, আমি কালকের নিউজের হেডলাইনে বলে দিব তোমার নিকনেম হলো কিউ কিউ। এটা শুনে ফ্যাং ফেসে যায় এবং তার সাথে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। ওই সময় ফ্যাং এর কোর্স চলে আসে। এটা দেখে ফ্যাং দৌড় দেয় আর বলে পরে কোনো সময় ইন্টারভিউ নিয়ে নিও। শাও বলে তুমি আমাকে এটা কেন গিফট করেছো? শ্যান বলে তুমি কোন রিপোর্টার যে আমাকে ফার্স্ট ইন্টারভিউ নিতে চেয়েছো। এটা বলে সে স্মেল করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর শাও অফিসে গিয়ে শ্যানের ব্যাপারে রিসার্চ করে। তখন তার বস এসে বলে তুমি ফ্যাং এর ইন্টারভিউ নিয়েছো? শাও বলে গেছিলাম, বাট পরে দিবে, আর আমরা শ্যানের ইন্টারভিউ নিতে পারি না। বস বলে শ্যানের ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নাই, সে ছোটখাটো একটা সুইমার। শাও বলে না স্যার, আমি রিসার্চ করে দেখলাম শ্যান আগে অনেক ভালো সুইমার ছিল, এমনকি সে গোল্ড মেডেলও জিতেছে। তবে কেউ তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এশিয়ান এলিট টিমে উঠতে দেয়নি। 4 বছর আগে তার সাথে আসলে কি ঘটেছিল, এই ইন্টারভিউটা যদি তার থেকে নিতে পারি তাহলে নিউজটা অনেক ভাইরাল হয়ে যাবে, আর আমার বিশ্বাস শ্যান একদিন বড় সুইমার হবে। বস তার কথা মেনে নেয় এবং তাকে শ্যানের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য পারমিশন দেয়, আর তাকে একটা নতুন ক্যামেরাও দেয়। এরপর আমরা আরেকটি কম্পিটিশন দেখি, এখানেও শ্যান ফার্স্ট হয়। এটা দেখে শাওয়ের খুশির কোনো সীমা থাকে না। সবাই শ্যানের ইন্টারভিউ নিচ্ছিল। শাও ছোটখাটো ছিল, এই জন্য সে চান্স পাচ্ছিল না। শ্যান তাকে সামনে ডেকে নেয় এবং তাকে প্রশ্ন করতে বলে। সে কিছু বলার আগে অন্য একটা রিপোর্টার বলে 4 বছর আগে আপনি ড্রাগ নিয়েছিলেন, এজন্য কি আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল? এটা শুনে শাওয়ের কাছে একদমই ভালো লাগে না। এজন্য বলে আপনি এমন প্রশ্ন কিভাবে করেন, আপনার নিকটে কোনো প্রমাণ আছে? এটা নিয়ে তাদের দুজনের ভেতর কথা কাটাকাটি হয়। শাও শ্যানকে সাপোর্ট করতে থাকে। এটা দেখে শ্যান অনেক খুশি হয়ে যায় আর বলে এটা সত্যি, টেস্ট করার পর আমার বডিতে ড্রাগ পাওয়া গিয়েছিল, তবে আমি কোনো ড্রাগ ইউজ করেছিলাম না। এখান থেকে যাওয়ার সময় শাওয়ের ওয়ালেট এখানেই পড়ে যায়। বাসায় পৌঁছে সে ওয়ালেট খুঁজতে থাকে। তখনই তার কাছে একটা আননোন নম্বর থেকে কল আসে আর বলে তোমার ওয়ালেটটা আমি পেয়েছি, তোমার অ্যাড্রেস দাও, আমি কালকে যেয়ে দিয়ে আসবো। আর এই ছেলেটির নাম লিনজি। আসলে লিনজি শাওকে চেনে। একদিন লিনজি অসুস্থ হয়ে পড়েছিল, ওই দিন শাও যে তাকে বাঁচিয়েছিল। পরের দিন লিনজি তার ওয়ালেট ফিরিয়ে দিতে তার অফিসে আসে, তবে শাও তাকে দেখে চিনতে পারে না। শাও তাকে ধন্যবাদ দেয় এবং তাকে ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়, তবে লিনজি বলে আমি একটু বিজি আছি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন শাও সুইমারদের ইন্টারভিউ নিতে যায়, তবে ওখানের গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। এজন্য সে পালিয়ে পিছনের দরজা দিয়ে ভিতরে যায়, তবে ওখানে সে কাউকে পাচ্ছিল না। এজন্য সে পুলের নিকটে যেয়ে উকি মারতে থাকে। তখনই শ্যান পানির তল থেকে তার সামনে হুট করে উঠে পড়ে। এটা দেখে শাও ভয় পেয়ে মারে এক দৌড়। শ্যানও কাপড় চেঞ্জ করে তার পিছু পিছু দৌড়ায়। কিছু ছেলেরা ওখানে বাস্কেটবল খেলছিল, বলটা এসে তাকে লাগতেই যাবে, তখনই শ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর বলে তুমি আমাকে দেখে এভাবে দৌড়াচ্ছিলা কেন? শাও বলে হঠাৎ করে তোমাকে সামনে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা শুনে শ্যান হাসতে থাকে। এটাতে শাও লজ্জা পায় এবং হাসতে থাকে। এখানে শ্যান জানতে পারে শাও ফ্যাং এর ইন্টারভিউ নিতে এখানে এসেছে, এজন্য সে তাকে হেল্প করে। কোর্স বলে ফ্যাং ইংলিশে অনেক দুর্বল, তুমি তাকে একটু ইংলিশ শিখিয়ে দাও, না হলে তুমি তাকে ইন্টারভিউ নিলে সে ভুলভাল ইংলিশ বলা শুরু করবে। শ্যান এখানে তাকে টিউশন করাতে রাজি হয়ে যায়। এরপর সে ফ্যাংকে ইংলিশ পড়াতে থাকে। বাইরে থেকে উকি মেরে শ্যান এসব দেখে জম্মের জেলাস হয়। এজন্য সে ভিতরে এসে বলে আমাকেও ইংলিশ শেখাও। বাহিরে কিছু মেয়েরা বলে ফ্যাং মনে হয় ওই রিপোর্টার মেয়ে শাওকে লাইক করে, এজন্য তো তার কাছ থেকে ইংলিশ শিখছে। এটা শুনে ইয়াং ইয়াং খুবই জেলাস হয়। ইয়াং ইয়াং হলো আমাদের এই ড্রামার সেকেন্ড ফিমেল লিড। ভিতরে ফ্যাং তার বন্ধু শ্যানকে জেলাস করানোর জন্য বলে বন্ধু ডিস্টার্ব করো না, আমাদের এখানে একা থাকতে দাও। শাও বলে তুমি তো ইংলিশে খুবই ভালো, তুমি বাইরে যাও। শ্যান যাওয়ার সময় মনে মনে তার বন্ধুকে গালাগালি করতে থাকে। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই শ্যান শাওকে এগিয়ে দিতে যায়। ওদিকে ফ্যাং এর কাছে ইয়াং ইয়াং আসে আর বলে আমি যে তোমাকে ইংলিশ শেখাই এটা তোমার পছন্দ হয় না, তুমি শাওয়ের কাছ থেকে কেন ইংলিশ শিখছো? ফ্যাং বলে তুমি আমাকে অনেক বকা দাও আর জম্মের মারধর করো, আর জানো শাও আমাকে কত কিউট করে শেখাচ্ছিল। এসব কথা শুনে ইয়াং ইয়াং রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর ফ্যাং শ্যানের কাছে আসে, বলে বন্ধু তুমি তো শাওকে বাসায় পৌঁছে দিতে নিয়ে গিয়েছিলে, তো বাই বলার সময় তোমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরছিলে নাকি কিস করছিলে? শ্যান বলে আমি নির্দোষ, আমি এসব করি না। পরের দিন তারা সবাই শাওকে উইসাইড আইডিতে অ্যাড করছিল। তখন ফাং শাওকে বলে তোমার আর শ্যানের নামের কত মিল, এজন্য তুমি মনে হয় শ্যানকে লাইক করো। শাও লজ্জা পেয়ে বলে আরে না। তখনই এখানে ইয়াং ইয়াং চলে আসে আর বলে তোমরা এখানে কি গল্প করছো? ফ্যাং বলে আমি শ্যানের থেকে কত হ্যান্ডসাম, তারপরও শাও আমাকে লাইক করে না, শ্যানকে লাইক করে। ইয়াং ইয়াং বলে শাও তোমার চয়েসটা অনেক ভালো,
শ্যান অনেক ভালো ছেলে। এটা শুনে ফ্যাং বলে, না না, আমি সবার থেকে অনেক কিউট। এটা শুনে সবাই হাসতে থাকে। পরের দিন দেখি শাও আর তার বান্ধবী একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। তখনই ওখানে লিন্সি নামে ওই ছেলেটা আসে। শাও বলে, এই ছেলেটা আমার ব্যাগটা খুঁজে পাইছিল, এবং তারা তিনজন ওখানে বসে গল্প করতে থাকে। লিন্সি শাওকে বলে, আমার কোনো জব নাই, তুমি তোমার অফিসে আমার জন্য একটা জবের ব্যবস্থা করে দিতে পারো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। শাও বলে, আমি অফিসে এখনো পার্মানেন্ট জব পাইনি, তাই আমি কিভাবে তোমাকে হেল্প করব? লিনজি বলে, ওকে, তাহলে আমি নিজেই তোমার অফিসে জবের জন্য চেষ্টা করব। পরের দিনে দেখি লিনজি কোনোভাবে শাওয়ের অফিসে জব পেয়ে যায় এবং সে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। এরপর শাও শ্যানের ইন্টারভিউ নিতে যায়, আর ওখানে লিনজি শ্যানকে নানা প্রশ্ন করে তাকে ফাঁসানোর ট্রাই করতে থাকে। এটা দেখে শাও খুবই রেগে যায় আর লিনজিকে বলে, তুমি শ্যানকে এত আজে বাজে প্রশ্ন করছিলা কেন? পরের দিন নিউজে দেখা যায় সবাই শ্যানকে নিয়ে বাজে কমেন্ট করছে। এটা দেখে শাও অনেকটা আপসেট হয়ে যায়, তবে লিনজি খুবই খুশি হয়। আসলে লিনজি এখানে জব করতে এসেছে কোনো একটা উদ্দেশ্যে। পরের সিনে দেখি শাওয়ের বস একটা মিটিং ডাকে, বলে, আমাদের চ্যানেলটা ডাউন চলতেছে, এজন্য তোমরা সবাই আইডিয়া দাও তো কি নিউজ বানানো যায়। তখন লিনজি বলে, শ্যান 4 বছর আগে একটা কম্পিটিশনে হেরে গিয়েছিল, এজন্য ওই কম্পিটিশনের ভিডিওটা দেখানো হয়েছিল না। আমরা যদি শ্যানের হেরে যাওয়া ওই ভিডিওটা টিভিতে দেখাই তাহলে বহু ভিউ পাবো। এটা শুনে তাদের বস রাজি হয়ে যায়। এসব কিছু লিনজির চাল ছিল। সে কোনো একটা কারণে শ্যানকে ডাউন করতে চায়। হয়তো শ্যানের সাথে তার অতীতের কোনো শত্রুতা আছে। শাও বুঝতে পারে শ্যানের হেরে যাওয়া খেলা টিভিতে দেখালে শ্যানের ইমেজটা নষ্ট হয়ে যাবে। তারপরও বসের উপর দিয়ে তার করার কিছুই ছিল না। এই নিউজটা প্রচার হলে শ্যাং এবং তার বন্ধুরা অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে শাও লিনজিকে বকতে থাকে, বলে, তুমি অনেক স্মার্ট সাজার চেষ্টা করছো, আমি জানি তুমি জেনে বুঝে শ্যানের ক্ষতি করতে চাচ্ছ। ওদিকে ফ্যাং বলে, এই নিউজটা শাও পাবলিক করতে পারে। শ্যান বলে, শাও এটা কখনোই করবে না। তখনই ওখানে তাদের বিপরীত টিমের লোকেরা শ্যানকে চিটার বাটপার বলতে থাকে। এটা শুনে শ্যানের খুবই রাগ ওঠে, তবে কোনোভাবে কন্ট্রোল করে নেয়। শাও শ্যানকে বারবার মেসেজ করে, তবে শ্যান তার কোনো মেসেজের রিপ্লাই করে না। এরপর শাওয়ের বস শাওকে সুইমিং টিমের কাছে পাঠায় একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। লিনজি যেহেতু তার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই সেও তার পিছু পিছু যায়। শাও যখন শ্যানের ইন্টারভিউ নিতে যায়, তখন বহু রিপোর্টার এসে শ্যানকে বলে, কালকে আপনাকে নিয়ে যে নিউজটা হয়েছে, আপনি ওটার ব্যাপারে কিছু বলতে চান? তবে শ্যান কিছুই বলে না, শাওয়ের দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ওই নিউজের কারণে শ্যানকে ফাইনাল ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে শ্যানের বন্ধুরা বলে, শ্যান যদি না খেলে তাহলে আমরাও খেলবো না। বাধ্য হয়ে শ্যানকে পুনরায় টিমে নিয়ে নেওয়া হয়। পরের দিন শাও শ্যানের সাথে দেখা করতে ক্লাবে যায়, তবে কোচ তাকে আটকায় আর বলে, তোমার কারণে শ্যানের কেরিয়ার অলমোস্ট খারাপ হয়ে গিয়েছিল, তুমি এখনো তাকে ফ্রেন্ড কিভাবে বলো? শাও তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি আমাকে ভুল বুঝতেছেন, তবে কোচ তার কোনো কথাই শুনে না। বলে, শ্যান আর কোনো রিপোর্টারের সাথে বন্ধুত্ব করতে চায় না, আর তার সাথে রুডলি বিহেভ করে ওখান থেকে ফিরিয়ে দেয়। রাত্রে শাও শ্যানকে খুবই মিস করছিল, এজন্য তাকে কল করে। শ্যান খুশি হয়ে তার ফোনটা রিসিভ করে কথা বলতে যায়। তখনই ওখানে কোচ চলে আসে এবং ফোনটা নিয়ে কলটা কেটে দেয়। শ্যান বলে, শাও আমার ভালো বন্ধু, ও আমাকে কখনো ক্ষতি করবে না। কোচ বলে, তোমার এখন প্র্যাকটিসে মন দিতে হবে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। এটা বলে ফোন নিয়ে ওখান থেকে চলে যায়। ওদিকে শাও মনে করে শ্যান সত্যিই আমার উপরে রেগে আছে, এজন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে না। রাত্রে যখন সে বাসায় পৌঁছায়, তখন তার ঘরের মালিক তাকে ঘর থেকে বের করে দেয়। বলে, আমাকে ক্ষমা করে দিও, আসলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, এজন্য এখন আর আমি তোমাকে থাকতে দিতে পারবো না। রাত্রে শাও খুবই উদাসীন হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এত রাত্রে সে কোথায় থাকবে? তখনই তার সাথে শ্যানের দেখা হয়ে যায়। এরপর তারা দুজন বসে গল্প করতে থাকে। শ্যান বলে, আমার স্যার আমার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছিল, এই জন্য আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। শাও বলে, আমি মনে করেছিলাম তুমি আমার উপরে রেগে আছো, এই জন্য কথা বলছো না। শ্যান বলে, না না, রাগ করবো কেন? তুমি এত রাত্রে কোথায় গিয়ে থাকবা, তুমি আমার সাথে চলো। এটা বলে সে শাওকে তার সাথে বয়েজ হোস্টেলে নিয়ে যায়। তখনই কোর্স এদিকে আসতেছিল। এটা দেখে শাও ভয় পেয়ে পড়ে যাচ্ছিল, তবে শ্যান তাকে ধরে ফেলে। আর এখানে আমরা তাদের দুজনের ভিতর একটা রোমান্টিক সিন দেখতে পাই। রুমের ভেতর গেলে সবাই অনেকটা শকড হয়ে যায়। শ্যান বলে, শাওয়ের যাওয়ার মতো কোনো জায়গায় নাই, তাই আজ রাত্রে থাকার জন্য আমি তাকে এখানে নিয়ে এসেছি। শাও বলে, তোমাদের রুম তো খুবই সুন্দর করে গোছানো। শ্যানের বন্ধু বলে, শ্যান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এজন্য। আর আমাদের রুমের সব থেকে অগোছালো ছেলে হচ্ছে ফাং।
ফাং তখন গোসল করে ওয়াশরুম থেকে বাইরে আসে। শাও যখনই তাকে বিনা কাপড়ে দেখে তখনই চিল্লিয়ে ওঠে। ফাং ও শাওকে দেখে চিল্লিয়ে ওঠে। বাইরে থেকে কোর্স তাদের চিল্লানো শুনে ভিতরে আসে, বলে এখানে মেয়ের চিল্লানো আওয়াজ শোনা গেল কেন? ফাং বলে আমি মেয়ের গলায় চিল্লাইছি। আর পুনরায় কোর্সকে মেয়ের গলায় চিল্লিয়ে শোনায়। কোর্স চলে গেলে শাওকে আলমারির ভিতর থেকে বের করে। শাওকে তারা একটা রুমে থাকতে দেয় এবং তারা সবাই অন্য রুমে 2 জন করে একসাথে ঘুমায়। তবে ফাং সারা রাত ইয়ার্কি মেরে শ্যানকে জড়িয়ে ধরে, এটাতে শ্যানের ঘুম হয় না। পরের দিন সকালে দেখি শ্যান শাওকে সুইমিং শেখাচ্ছিল। শাও বলে আচ্ছা তুমি আমাকে এত সুন্দর করে ট্রিট করো কেন, আমি তোমার কি হয়? এটা শুনে শ্যান শাওয়ের কলেজে যায় তাকে কিস করার জন্য। তখনই শাওয়ের ঘুম ভেঙে যায়। আসলে সে এসব কিছু স্বপ্ন দেখেছিল। এরপর সে উঠে শ্যানকে দেখতে যায়। ওখানে যেয়ে দেখে তারা 2 বন্ধু এভাবে ঘুমিয়ে আছে। এটা দেখে শাও তাদের দুজনের পিকচার তুলে নেয়। তখনই শ্যানের ঘুম ভেঙে যায় আর শাওকে ফটোটা ডিলিট করতে বলে। তবে শাও বলে না না করব না। শ্যান তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাও পড়ে যাচ্ছিল, তবে শ্যান তাকে ধরে ফেলে। পুনরায় তাদের ভিতরে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এটা ফাং দেখে ফেলে এবং তাদের এমন অবস্থায় একটা ফটো তুলে নেয়। ফাং বলে আমি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিব। শাও বলে হ্যাঁ করে দাও, আমার কাছেও তোমাদের এমন ফটো আছে, তুমি দিলে আমিও দিব। ওয়েল ডিয়ার, শাও অফিসে ছিল তখন ফাং তাকে কল করে বলে আমি তোমার জন্য একটা বাসা খুঁজে পেয়েছি এবং তাকে ওই বাসার কিছু পিকচার সেন্ড করে। এটা দেখে শাও প্রচন্ড খুশি হয়। তার বান্ধবীকে বলে আমি নতুন বাসা খুঁজে পেয়েছি। লিনজি এটা শুনে অনেকটা আপসেট হয়, কারণ লিনজি চেয়েছিল সে যে বাসায় থাকে ওই বাসায় শাওকে রাখবে। তবে তার আগেই শাও বাসা খুঁজে পেয়েছে। পরের দিনে দেখি শাও তার নতুন বাসায় শিফট হতে যাচ্ছিল। তখন লিনজি এসে বলে আমি তোমার জন্য আমার বাসার পাশেই একটা বাসা দেখেছি, ওখানে চলো। শাও বলে হ্যালো মিস্টার, আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই। এটা বলে ওখান থেকে চলে যায়। শাও নতুন বাসায় পৌঁছালে তার কাছে একটা মহিলা আসে আর বলে তোমাকে এখানে ফাং পাঠিয়েছে? শাও বলে হ্যাঁ। তখন মহিলাটি বলে আমি তোমার নতুন বাসার মালিক। আমি শুনেছি তোমাকে একটা মহিলা বাসা থেকে বের করে দিয়েছে, তবে আমি এমনটা কখনো করব না। আমার হাজবেন্ড যদি আমাকে কখনো ডিভোর্স দেয় আমি তাকে বাসা থেকে বের করে দিব, আর আমরা দুজন এখানেই থাকবো। আসলে ডিয়ার, এই বাসাটা আর কারো না বরং শ্যানের বাসা। আন্টি বলে এই বাসায় আমি, আমার হাজবেন্ড আর একটা ডগ থাকি। আমার হাজবেন্ড বেশিরভাগ সময় বিজনেস ট্রিপে থাকে। আমার একটা ছেলে আছে, সে সবসময় কলেজেই থাকে। সে সবসময় স্পোর্টস নিয়ে বিজি থাকে, তাই তুমি আমার ছেলের রুমে থাকবা। শাও বলে আপনার ছেলে যখন বাসায় আসবে তখন কি হবে? আন্টি বলে তুমি ওটার চিন্তা করো না, আমি তোমার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছি। শাও তার রুম দেখে সারপ্রাইজড হয়ে যায়। ওদিকে আমরা শ্যানকে দেখি। কোর্স তার কাছে এসে বলে তোমার মা তোমার সাথে কথা বলতে চায়। শ্যানের মা শ্যানকে বলে তুই আমাকে কলও করিস না, মেসেজও করিস না, এজন্য তোর আর বাসায় আসা লাগবে না, আমি তোর রুমটা ভাড়া দিয়ে দিয়েছি। শ্যান বলে মা আমি তো বাসায় যেতে চাই, তবে সামনে আমার কম্পিটিশন, তাই অনেক প্র্যাকটিস করতে হয়। তবে আমি প্রমিস করছি যখন টাইম পাবো তখন অবশ্যই বাসায় আসবো, তুমি রাগ করো না। এসব কথা শাও শুনে ফেলে আর আন্টির কাছে এসে বলে আপনার ছেলে সুইমার? আন্টি বলে হ্যাঁ। শাও বলে আপনি আপনার ছেলেকে অনেক মিস করেন তাই না? আন্টি বলে হ্যাঁ, তবে আমার ছেলে এটা বোঝে না। পরের দিন সকালে আন্টি ব্রেকফাস্ট রেডি করছিল, তখনই শাও এসে ভুলক্রমে আন্টিকে মা বলে ডাক দেয়। পরে সে আন্টিকে সরিও বলে। আন্টি বলে সমস্যা নাই, তুমি আমাকে মা বলে ডাকতে পারো। পরে আমরা ফাং আর শ্যানকে একসাথে দেখি। ফাং বলে তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? শাও বলে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, আর আন্টিটাও অনেক ভালো। আচ্ছা আন্টির ছেলে কি তোমাদের কলেজে পড়ে? তুমি আন্টির ছেলেকে চেনো? ফাং মিথ্যা বলে দেয়, বলে না আমি তাকে চিনি না। শাও বলে যদি কখনো আন্টির ছেলের সাথে তোমার দেখা হয় বলে দিও আন্টি তাকে খুবই মিস করে। আসলে আন্টির ছেলেটা একটুও ভালো না, সে তার মাকে অনেকটা হার্ট করে। ফাং বলে একদম ঠিক বলছো, তার সাথে আমার কখনো দেখা হলে আমি তাকে খুবই পিটাবো। তখনই ওখানে শ্যান চলে আসে আর বলে তোমরা কি নিয়ে গল্প করছো? ফাং বলে আমরা শাওয়ের নতুন বাসার ব্যাপারে কথা বলছি। শাও কথায় কথায় বলে আমি আমার বাসার মালিকের ছেলের রুমে থাকি। শ্যান তখন জেলাস হয়ে বলে তুমি ওখানে কেন থাকছো? শাও বলে চিন্তা করো না, আন্টির ছেলে বাসায় যায় না। আসলে ডিয়ার, শাও যে শ্যানের বাসায় থাকছে এটা শ্যান আর শাও দুজনই জানে না, শুধুমাত্র ফাং জানে। ফাং শ্যানকে জেলাস করানোর জন্য বলে তোমার বাসার মালিকের ছেলে খুবই হ্যান্ডসাম আর মেয়ে পটানোর উস্তাদ, তুমি একটু সাবধানে থেকো। এসব শুনে শ্যানের তো মাথা ঘোরায়। ফাং এসবে খুবই মজা নেয় এবং হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ওই দিন শ্যান বাসায় যায়, তবে বাসায় কেউ ছিল না। এরপর সে তার বাবাকে কল করে। বাবা বলে আমি বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছি, তাই তোমার মা আমাকে পিক করতে এসেছে। এরপর শ্যান তার রুমে গিয়ে
অবাক, হাই হাই আমার রুমে এসব মেয়েদের জিনিস কেন। শ্যান আবারও তার মাকে কল করে আর বলে তুমি আমার রুমের এমন অবস্থা বানিয়ে রাখছো কেন। শ্যানের মা বলে আমি তোকে বলেছিলাম না তোর রুমটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। শ্যান ডগের রুমে বসেছিল, তখন তার মা বাবা বাসায় আসে। শ্যান বলে বাবা তোমার ওয়াইফ আমার রুমটাও চিনে নিল। বাবা বলে দেখ মেয়েদের মন বোঝা খুবই কঠিন, এজন্য তাদের সবকিছু আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। শ্যান বলে বাবা তুমিও খালি মায়ের সাইডে থাকো। বাবা বলে তুইও বিয়ে কর, তারপর সব বুঝতে পারবি কি জ্বালা। এরপর তার মা বলে তুই চিন্তা করিস না, যে মেয়েটা তোর রুমে ভাড়া থাকে সে খুবই সুইট, তুই কি তার সাথে দেখা করতে চাস? তবে শ্যান মানা করে দেয়। পরের দিন শ্যানের কম্পিটিশন ছিল, এজন্য সে বাসা থেকে চলে যায়। বাসা থেকে বের হয়ে শাওকে কল করে বলে আমার সাথে দেখা করতে পারবা? শ্যান বাসা থেকে যাওয়ার পরই শাও বাসায় আসে। তখন আন্টি তাকে বলে তুমি অনেক লাকি মেয়ে, তুমি আমার বাসায় আসতেই আমার হাজবেন্ড আর ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, বাট ছেলেটা চলে গেল এই মাত্র। শাও তাড়াহুড়ো করে শ্যানের সাথে দেখা করতে চলে যায়। আর আন্টি দাঁড়িয়ে ভাবে ইস এই মেয়েটা যদি আমার ছেলের বউ হতো, আমি যাই করে হোক এই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো। মেয়েটা সত্যি অনেক কিউট। এরপর শ্যান আর শাও মিট করে এবং তারা দুজন কিছু কিউট মোমেন্ট স্পেন্ড করে। শাও বাসায় আসলে দেখে এখনো আন্টি বসে আছে। শাও বলে আপনি এখনো ঘুমাননি কেন, ডিনার করেছেন? আন্টি বলে না, একা একা খাইতে ইচ্ছা করছিল না। শাও বলে আচ্ছা তাহলে আমি রান্না করি, দুজনে একসাথে খাবো। যখন শাও রান্না করছিল তখন আন্টি বলে তুমি রান্নাও করতে পারো, তোমার বয়ফ্রেন্ড আসলে অনেক লাকি। শাও বলে আন্টি আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি কাজের জন্য রিলেশন করার টাইমই পাই না। আন্টি বলে তোমার রিলেশন করা উচিত, তুমি এত কিউট একটা মেয়ে, তোমার সিঙ্গেল থাকা একদমই ঠিক হচ্ছে না। এরপর আন্টি তার ছেলে শ্যানকে কল করে আর বলে আমার বাসায় যে মেয়েটা ভাড়া থাকে মেয়েটা কত কিউট, আর জানিস সে রান্নাও করতে পারে, তুই মেয়েটার সাথে একবার দেখা কর। তবে শ্যান পরিষ্কার মানা করে দেয়। পরের দিন ইয়াং ইয়াং আর শাও শপিং করতে এসেছিল। এখানে ইয়াং ইয়াং এর একটা ড্রেস দেখে পছন্দ হয়, শাও তাকে ওটা নিতে বলে, তবে ইয়াং ইয়াং নিতে চায় না। এরপর শাও জোর করে তাকে সেটা পরিয়ে আনে, আর এই ড্রেসে ইয়াং ইয়াং কে অনেক কিউট লাগছিল। এই মলের ভিতরে আমরা ফাং আর শ্যানকে দেখি, তখন তাদের দুজনের ভিতর দেখা হয়ে যায়। শাও ফ্যাংকে বলে ইয়াং ইয়াং কে এই ড্রেসে খুবই কিউট লাগছে তাই না? ফ্যাং বলে ড্রেসটা অনেক ভালো, তবে ইয়াং ইয়াং কে ছেলের মতো লাগছে। এটা শুনে ইয়াং ইয়াং রেগে বলে আমি মেয়ে না ছেলে তাই না? এটা বলে এখান থেকে চলে যায়। শাও বলে আরে ভাই তুমি এটা কি বললা, তুমি একটা মেয়ের সেলফ কনফিডেন্সে হার্ট করেছো, শীঘ্রই যে সরি বলো। ফাং তাকে মানানোর জন্য ছুটে যায়, যে দেখে ইয়াং ইয়াং রাস্তার পাশে বসে কান্না করছে। ফ্যাং তাকে সরি বলার চেষ্টা করে, তবে ইয়াং ইয়াং রাগ করে ওখান থেকে চলে যায়। এসবে ফ্যাং অনেকটা স্যাড হয়ে যায়, বেচারা এরকি মারতে গিয়ে ফেসে গিয়েছে। পরের দিন ইয়াং ইয়াং পুলের পাশে বসেছিল, তখনই ওখানে ফাং আসে। ইয়াং ইয়াং বলে আমি ওই ড্রেসটা ফিরিয়ে দিয়েছি। ফাং বলে আরে কেন ফিরিয়ে দিয়েছো, ওই ড্রেসটা তো আসলে অনেক সুন্দর। ইয়াং ইয়াং বলে ড্রেস সুন্দর তো কি হয়েছে, আমি পরলে তো আমাকে ছেলের মতো লাগে তাই না? ফ্যাং বলে না এমনটা না। তবে এবারও ইয়াং ইয়াং তার কোনো কথাই শুনে না, ওখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখে আজ তাদের সুইমিং টেস্ট কম্পিটিশন। শ্যানের টিমের সবাই অনেক ভালো সুইমিং করে, তবে একটা ছেলের কারণে তারা বিপরীত টিমের কাছে হেরে যায়। ম্যাচ শেষে শাও শ্যানের সাথে মিট করে এবং তাকে একটা সুইমিং গগল গিফট করে। শ্যান বলে এটা খারাপ না, মোটামুটি ভালোই। শাও বলে এমন করে বলছো কেন, পছন্দ না হলে ফিরিয়ে দাও। এটা নিয়ে তাদের দুজনের ভেতর কাড়াকাড়ি লেগে যায়। একটা পর্যায়ে তারা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে এবং দুজনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। ওই দিন রাত্রে শ্যানের কোচ শ্যানকে ছুটি দিয়ে দেয় আর বলে যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো। শ্যান যখন বাসায় আসে তখন তার বাসায় কেউই ছিল না। তখন সে শাওকে মেসেজ করে বলে তুমি বাসায় পৌঁছে গিয়েছো? শাও বলে এই তো বাসায় যাচ্ছি। এরপর শ্যান ফোন রেখে গোসল করতে যায়। শাও বাসায় পৌঁছে ওয়াশরুমে যায়, যে এসে শ্যানকে ওয়াশরুমে দেখে। যখন তারা দুজনে একে অপরকে সামনাসামনি দেখে তখন দুজনে চিল্লিয়ে ওঠে। শাও বলে তুমি এখানে কি করছো? শ্যান বলে এটা তো আমার বাসা, তুমি এখানে কি করছো? শাও বলে আমি তো এই বাসায় ভাড়া থাকি। তখনই আন্টি ওখানে চলে আসে আর শ্যান বুঝতে পারে যে মেয়েটি তার রুম ভাড়া নিয়েছে এটা আর কেউ না বরং শাও। শাও শ্যানকে বলে যে মাকে পেরেশান করে এবং মায়ের সাথে দেখা করতে আসে না ওই খারাপ ছেলেটা তুমি? আন্টি তখন বলে হ্যাঁ এটাই আমার ছেলে। আন্টি যখন তাদের দুজনকে পরিচয় করিয়ে দিবে তখন সে জানতে পারে আসলে তারা দুজন আগে থেকেই একে অপরকে চিনে। শ্যান তার বন্ধু ফাংকে কল করে, বলে তুমি জেনে বুঝে শাওকে আমার বাসায় ভাড়া রেখে দিয়েছো তাই না? ফাং অ্যাক্টিং করে আর বলে দোস্ত নেটওয়ার্ক প্রবলেম, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে
করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। শাও শ্যানকে সরি বলে আমি সত্যিই জানি না এটা তোমার বাসা। শ্যান বলে আরে সরি বলা লাগবে না, এমনিতে আমি তো বাসায় থাকি না, এজন্য তুমি নিশ্চিন্তে আমার রুমে থাকতে পারো। শাও বলে তবে আজ রাত্রে তুমি কোথায় থাকবে? শ্যান বলে আমি এখানে সোফায় ঘুমাবো, তুমি বেডে গিয়ে ঘুমাও। শাও বলে আজ আমি বরং বান্ধবীর ওখানে চলে যাই। তখনই শ্যানের মা এসে বলে না, কোথাও যেতে হবে না, দরকার হলে শ্যান হোস্টেলে চলে যাক। শ্যান সোফায় ছিল, তখনই শাও এসে তার বালিশ কেড়ে নেয়, বলে যাও তুমি রুমে গিয়ে ঘুমাও। শ্যান বলে মা কি বললো শুনছো না, তুমি রুমে গিয়ে ঘুমাও। এটা নিয়ে তাদের দুজনের ভিতর বালিশ কাড়াকাড়ি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে শাও শ্যানের উপরে পড়ে যায়, আর তাদের দুজনের স্পর্শে তাদের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখনই শ্যানের বাবা মা এখানে এসে সব দেখে ফেলে। শ্যানের মা বলে না না, আমরা দুজন সত্যিই কিছু দেখিনি, তোমরা যেটা করছিলা কন্টিনিউ করো। দুজনই তখন জন্মের লজ্জা পায়। শাও বলে আন্টি আপনি যেটা ভাবতেছেন ওটা করছিলাম না। আন্টি বলে আমি তো কিছু করার কথা বলিনি। এটা শুনে শাও তো লজ্জায় লাল হয়ে যায়। এরপর শাও রুমে আসে, আর এতদিন ধরে যে সে শ্যানের রুমে থাকছে এটা জানতে পেরে শাওয়ের মনে লাড্ডু ফোটে। সে ইমাজিন করতে থাকে শাও এই রুমে কিভাবে থাকতো। শাও যে তার বাসায় থাকে এটা জানতে পেরে শ্যানও খুব খুশি হয়। পরের দিন সকালে তারা দুজন হাঁটছিল, তখন শ্যানের কিছু মেয়ে ফ্যান এসে তার সাথে ফটো তুলে। শাও বলে বাহ, তুমি তো অনেক মেয়েদের ক্রাশ হয়ে গিয়েছো। শ্যান বলে ফেমাস হয়ে কি লাভ, তুমি তো কখনো আমার সাথে ফটো তুলোনি। এটা শুনতেই শাও তার সাথে ফটো তোলে, বাট শাও ছোট ছিল এজন্য সে পারফেক্ট ভাবে নিতে পারে না, তাই শ্যান নিজেই ফটো তুলে দেয়। শ্যান শাওয়ের কাঁধে হাত রাখলে শাও ব্লাশ করতে থাকে। পরের সিনে দেখি শ্যান আর ফাং কলেজে ছিল, তখন কিছু মেয়ে ওখানে আসে। ফাং বলে তোমরা এখানে আমার অটোগ্রাফ নিতে এসেছো তাই না? তবে তারা ফ্যাংকে ছেড়ে শ্যানের কাছে অটোগ্রাফ নিতে যায়, আর বলে আমরা সবাই তোমার ফ্যান। এটা দেখে ফাং খুবই জেলাস হয়। তখন শ্যানের মা ওখানে চলে আসে, আর বলে এটা আমার ছেলে, আর আমার ছেলের অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। সবকিছু ফাঁস করে দেওয়ার আগে শ্যান তার মাকে সামলিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। শ্যানের মা বলে আচ্ছা তুই কি শাওকে ভালোবাসিস? শ্যান বলে না মা, ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড। তখন শ্যানের মা বলে তুই যেহেতু শাওকে ভালোবাসিস না, সেহেতু আমি শাওকে তোর চাচাতো ভাইয়ের সাথে রিলেশন করিয়ে দিব। শাও মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। বাসায় গিয়ে আন্টি শাওকে বলে আমি তোমার জন্য একটা বয়ফ্রেন্ড পেয়েছি, তুমি কালকে তার সাথে দেখা করতে যাইবা। এই খবর শ্যানের কানে গেলে পরের দিন সে বাসায় চলে যায়। হুট করে তাকে বাসায় দেখে তার মা বলে কিরে তুই এখানে শাওয়ের জন্য আসিস নাকি? তবে লাভ নেই, সে রাত্রে তোর কাজিনের সাথে ডিনারে যাবে। এসব শুনে শ্যান তো সেই লেভেলের জেলাস হচ্ছিল। শাও রেডি হয়ে রুম থেকে বের হয়। শ্যান বলে আমিও তোমার সাথে যাব, আমি আমার কাজিনের সাথে বহুদিন দেখা করিনি। এটা শুনে শাও এবং তার মা খুবই খুশি হয়ে যায়। এরপর শ্যান শাওকে বলে তুমি এত ভালো ড্রেস পরছো কেন? আমার ভাই নেসার অনেক লাইক করে, তোমাকে ফুচকার দোকানে নিয়ে যাবে, সে রেস্টুরেন্ট পছন্দ করে না। যাও সিম্পল ড্রেস পরে আসো। আর হ্যাঁ, মেকআপটাও পরিষ্কার করে নিও, আমার ভাইয়ের কিন্তু মেকআপে অ্যালার্জি। আসলে সে এমনটা বলছে যাতে করে তার ভাই শাওকে দেখে লাইক না করে। শাও ড্রেস চেঞ্জ করে আসে। শ্যান বলে এবার খুবই পারফেক্ট লাগছে। এরপর তার ভাই এখানে পৌঁছায় এবং শাওয়ের সাথে হ্যান্ডশেক করতে যায়। তবে তার আগে শ্যান হ্যান্ডশেক করে নেয়। এটা দেখে তারা দুজনেই শকড হয়ে যায়। কারে বসার সময় শাও তার কাজিনের পাশে বসবে, তবে তার আগেই শ্যান গিয়ে তার কাজিনের পাশে বসে পড়ে। এই জন্য শাওকে পিছনে বসতে হয়। যখন তারা রেস্টুরেন্টে পৌঁছায় তখন শাও বলে তুমি বলেছিলে তোমার ভাই ফুচকার দোকানে নিয়ে যাবে, তবে এ তো খুবই এক্সপেন্সিভ রেস্টুরেন্টে নিয়ে এসেছে, তুমি আমার সাথে মিথ্যা বলেছিলে তাই না? এরপর কাজিন আর শাও খুবই ফ্রেন্ডলি হয়ে কথা বলছিল। এটা দেখে তো শ্যানের হজম হয় না, আর সে বারবার তাদের দুজনের কথার ভিতর বাম হাত ঢোকায়। ওই সময় শাওয়ের একটা জরুরি কল আসে, এজন্য সে সাইডে চলে যায়। তখন শ্যানের কাজিন বলে আচ্ছা ভাই তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? শ্যান শাওয়ের দিকে তাকিয়ে বলে হ্যাঁ, আমি একটা মেয়েকে জন্মের ভালোবাসি। কাজিন তখন সবকিছু বুঝে যায় যে সে শাওকে ভালোবাসে। ডিনার করে যাওয়ার সময় কাজিন শ্যানের মাকে কল করে আর বলে আন্টি কাজ কমপ্লিট, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। আসলে এসব কিছু আন্টির প্ল্যান ছিল। শ্যান শাওকে ভালোবাসে কিনা এটা জানার জন্য এত কিছু প্ল্যান করছিল। কিছুদিন পর শাও একটা ফেমাস অ্যাক্টরস এর ইন্টারভিউ নিতে যায়, তবে রোদ্রের ভেতর তাকে বহু সময় ওয়েট করায়, এজন্য শাও সেন্সলেস হয়ে যাচ্ছিল। তখনই লিনজি এসে তাকে ধরে ফেলে আর বলে তোমার কি হয়েছে? শ্যান বলে না কিছু না, এমনি মাথা ঘোরাচ্ছে। এটা বলেই সে আবারও সেন্সলেস হয়ে যায়। লিনজি শ্যানকে নিয়ে হসপিটালে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন লিনজি বলে তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, এজন্য আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। শাও এজন্য তাকে থ্যাঙ্কস বলে। এরপর লিনজি তাকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। তখনই ওখানে শ্যান চলে আসে। শাও শ্যানকে দেখে একটু অবাক হয় আর বলে আমার কাছে এসো না, আমার রোগ হয়েছে, তুমি আমার কাছে আসলে তুমি অসুস্থ হয়ে যাইবা। তোমার জন্য তোমার কম্পিটিশন খুবই ইম্পর্টেন্ট, তুমি আমার চিন্তা করো না। লিনজি বলে শাও ঠিক বলছে, তুমি ফিরে যাও। এটা বলে সে শাওকে নিয়ে বাসায় নিয়ে যায়। আন্টি যখন লিনজিকে দেখে বলে তুমি শাওয়ের সাথে এখানে কি করছো? শাও বলে এটা আমার কলিগ, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, এ আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আন্টি লিনজিকে বলে তুমি ওকে টাচ করো না, আমি ওকে সামলাচ্ছি। তখন শাও পুনরায় সেন্সলেস হয়ে যায়, তাই লিনজি তাকে কোলে উঠিয়ে রুমে
রুমের ভিতরে নিয়ে যায়। শাওয়ের জ্ঞান ফিরলে লিনজিকে অফিসে যেতে বলে। লিনজি বলে তুমি না ঘুমানো পর্যন্ত আমি এখান থেকে যাব না। শাও তাকে ভাগানোর জন্য ঘুমানোর ভান ধরে। তখনই শ্যান বাসায় চলে আসে। ওই সময় লিনজি ও শাওয়ের রুম থেকে বের হয় আর শ্যানকে দেখে বলে তুমি এখানে কি করছো? শ্যান বলে এটা আমার বাসা আর শাও আমার বাসায় থাকে। এটা শুনে লিনজি অনেকটা শকড হয়। এরপর আমরা তাদের দুজনকে বাসার বাইরে দেখি। শ্যান লিনজিকে থ্যাঙ্কস বলে শাওকে কেয়ার করার জন্য। তবে লিনজি বলে থ্যাঙ্কস বলার কোনো দরকার নাই, আমি এসব কিছু শাওয়ের জন্য করেছি। আর তুমি শাওকে কেমন লাইক করো? তুমি শাওয়ের জন্য কম্পিটিশন ট্রেনিং বাদ দিতে পারবে? শাও তোমার মতো কেয়ারলেস ছেলে ডিজার্ভ করে না। শ্যান বলে আমি শাওয়ের জন্য সবকিছু ছাড়তে পারবো আর আমি শাওকে ভালোবাসি আর ভালোবেসে যাব। এর ভিতর থার্ড পার্টি কেউ এসে আমাদের ভালোবাসা কমাতে পারবে না। এটা বলে সে এখান থেকে চলে যায়। শাওয়ের ঘুম ভাঙলে তখন সে দেখে সকাল 7টা বেজে গিয়েছে। ওই সময় শ্যান তার কাছে খাবার নিয়ে আসে। শাও বলে আমাকে টাচ করো না, তোমারও রোগ হবে। শ্যান বলে হোক না রোগ, তাহলে দুজন পাশাপাশি ঘুমিয়ে থাকতে পারবো। এটা শুনে শাও স্মাইল করতে থাকে। পরের সিনে আমরা দেখি অফিস থেকে ফেরার সময় লিনজি ডাইরেক্ট শাওকে প্রপোজ করে দেয়। এটা শুনে শাও শকড হয়ে যায়। এরপর লিনজি শাওকে বাসায় পৌঁছে দেয়। বাসায় শ্যান ছিল। লিনজিকে দেখে বলে তুমি এখানে কিভাবে? লিনজি বলে আমি শাওকে ড্রপ করতে এসেছিলাম। শ্যান বলে ওকে তোমরা গল্প করো, আমি আসতেছি। শ্যান চলে গেলে লিনজি শাওকে বলে তুমি আমার অ্যান্সারটা দ্রুত দিয়ে দিও, আমি তোমার অ্যান্সারের জন্য ওয়েট করবো। এটা বলে সেও এখান থেকে চলে যায়। শাও কনফিউশনে পড়ে যায় সে এখন কাকে ভালোবাসবে। তখন ওখানে শ্যান এসে বলে লিনজি তোমাকে প্রপোজ করেছে। শাও বলে তুমি সবকিছু শুনে ফেলেছো? শ্যান বলে হ্যাঁ। তুমি তাকে কি উত্তর দিয়েছো? শাও বলে কিছুই না। শ্যান বলে আজ যদি লিনজির জায়গায় আমি তোমাকে প্রপোজ করতাম তুমি কি অ্যান্সার দিতে? শাও তাকে অ্যাকসেপ্ট করতে যাবে তখনই তার কোচের কথা মনে পড়ে। কোচ তাকে বলেছিল তুমি শ্যানের সাথে রিলেশনে জড়ালে শ্যানের সুইমিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এসব ভেবে শাও বলে তোমার আর আমার রিলেশন তো ইম্পসিবল। এটা শুনে শ্যান খুবই কষ্ট পায় আর আপসেট হয়ে হোস্টেলে চলে যায়। পরের দিন শ্যান শাওয়ের অফিসে আসে আর শাওকে বলে কালকে তোমাকে আমি যা বলেছিলাম তুমি সিরিয়াস নিও না, আমি এমনি মজা করে তোমাকে প্রপোজ করেছিলাম। শাও বলে হ্যাঁ আমি সিরিয়াস নেইনি। এরপর তার অফিসের একটা কলিগ রোমান্টিক ড্রামা দেখছিল। শাও তার কাছে যেয়ে বলে এসব দেখে কোনো লাভ নাই, রিয়েল লাইফে এমনটা কখনো হয় না। রিয়েল লাইফে কেউ তোমাকে এসে প্রপোজ করবে আর পরে এসে বলবে আমি তো মজা করে প্রপোজ করেছিলাম। আসলে সে শ্যানের উপরে চেতে গিয়েছিল। পরের দিন শ্যান একটা লোকের ইন্টারভিউ নিতে যায়। ওখানে লিনজি একটা ফটো পায় আর সেটা দেখে শকড হয়ে যায়। ওখানের একটা পেইন্টিং দেখে শাও বলে এই জায়গাটা খুবই চেনা চেনা লাগছে। লোকটা বলে 5 বছর আগে আমি ওখানে শুটিং করছিলাম, তখন ওই নদীতে একটা মেয়ে ডুবে যাচ্ছিল। ওই সময় একটা ছেলে এসে তাকে বাঁচিয়েছিল। শাও বলে মেয়েটার কি সাদা ড্রেস পরা ছিল? লোকটি বলে সেটা তো আমার মনে নাই, তবে তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? শাও বলে কারণ ওই মেয়েটি আমিই ছিলাম। এসব কিছু লিনজিও শুনছিল আর শাওয়ের কাছ থেকে এই বিষয়ে কিছু কথা বের করে নেয়। তখন এই লোকটি বলে ওই দিন আমরা বহু ফটো ক্লিক করেছিলাম, হয়তো ওই ফটোর ভিতরে ওই লোকটির ফটো পাওয়া যেতে পারে যে তোমাকে বাঁচিয়েছিল। তারা বহু খোঁজাখুঁজি করে, তবে সে ফটোটা তারা কোথাও পাচ্ছিল না। পাবে কেমনে? সে ফটো তো লিনজি লুকিয়ে ফেলছে। লিনজি তাকে বাসায় পৌঁছে দেয়। তখন শাও বলে ওই দিন আমাকে যে ছেলেটা বাঁচিয়েছিল তাকে আমি না দেখেই ভালোবেসে ফেলেছিলাম, তবে হয়তো ওই ছেলেটা আমার কপালে নাই। এটা বলে সে আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তখন লিনজি ওই ফটোটা বের করে আর আমরা দেখি ওটা শ্যানের ফটো ছিল, অর্থাৎ 5 বছর আগে শ্যান শাওকে বাঁচিয়েছিল। পরের দিন শাও লিনজিকে নিয়ে ওই নদীর কিনারে যায় যেখানে সে 5 বছর আগে ডুবে গিয়েছিল। আমাদের দেখানো হয় 5 বছর আগে শাও এখানে এসেছিল। তখন ওখানে কিছু বাচ্চা বল খেলছিল এবং তাদের বলটা পানিতে পড়ে যায়। শাও বাচ্চাদের বল তুলে দিতে হেল্প করে, তবে এটাতে সে পানির ভিতর ডুবে যেতে থাকে। পুনরায় বর্তমানে সিন দেখি। এখানে শ্যান এবং তার বন্ধুরাও এসেছে। শাও বলে তোমরা এখানে কি জন্য এসেছো? ফাং বলে এটা শ্যানের অনেক ফেভারিট জায়গা, এখানে সে মাঝে মধ্যে আসে, তার অনেক স্মৃতি আছে এখানে। শাও বলে তুমিও কি 5 বছর আগে এখানে এসেছিলে? শ্যান বলে হ্যাঁ। আর যখন সে পুরো ঘটনা বলতে যাবে তখনই লিনজি বাম হাত ঢুকিয়ে দেয়। শাওকে বলে ইন্টারভিউ নিতে যেতে হবে, চলো লেট হয়ে যাচ্ছে। এরপর তারা এখান থেকে চলে যায়। ইন্টারভিউ নেওয়ার সময় শাও অনেক উদাসীন ছিল। লিনজি বলে তোমাকে উদাসীন লাগছে কেন? শাও বলে 5 বছর আগে শ্যান এখানে এসেছিল, হয়তো সে আমাকে বাঁচিয়েছিল, হতে পারে শ্যানই আমার মারমেড প্রিন্স। এটা শুনে লিনজি জেলাস হয়ে যায়। শাও চলে যাচ্ছিল, তখন লিনজি বলে 5 বছর আগে আমিই তোমাকে বাঁচিয়েছিলাম। এটা শুনে শাও অবাক হয়ে বলে সত্যিই তুমি সেই ছেলে? লিনজি বলে 5 বছর আগে আমি এখানে এসেছিলাম আর তোমাকে ডুবতে দেখে কোনো কিছু না ভেবে পানিতে ঝাঁপ দিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম, তবে তুমি তোমাকে চিনতেই পারছো না। এটা বলে রাগ করে চলে যায় আর শাও তার পিছু পিছু ছুটে যায় তাকে মানানোর জন্য। শ্যানের পাশ দিয়ে তাদের কারটি চলে যায়।
আর শ্যান দেখে শাও লিনজির কলেজে গিয়ে তাকে মানাচ্ছে। এটা দেখে শ্যান খুবই কষ্ট পায়। একদিন লিনজি হঠাৎ হসপিটালে ছুটে যায়। এরপর সে হসপিটাল থেকে বাইরে এসে বসে খুবই কান্না করছিল। শাও বলে, তোমার কি হয়েছে? তখন লিনজি হুট করে শাওকে জড়িয়ে ধরে, আর এটা শ্যান এসে দেখে ফেলে এবং অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ওই ডাইরেক্টর শাওকে কল করে সেদিন যাকে সে ইন্টারভিউ নিতে গিয়েছিল, আর বলে, তুমি ওই দিন নদীতে ডুবে গিয়েছিলে এবং তোমাকে কে বাঁচিয়েছিল তার ফটোটা খুঁজে পেয়েছি, আমি তোমাকে ওটা সেন্ড করে দিচ্ছি, তুমি দেখে নাও। শাও ওই পিকচারটি দেখার পর একদমই থমকে যায় আর একটু দেরি না করে শ্যানের দিকে ছুটে যায়। আজ শ্যানের ফাইনাল কম্পিটিশন। শ্যান কম্পিটিশনে উইন হয়। সবাই এটা দেখে অনেক খুশি ছিল। শাও বাইরে দাঁড়িয়ে বড় স্ক্রিনে এসব দেখে এবং অনেক হ্যাপি হয়। তখন শ্যান ভিতর থেকে শাওয়ের দিকে ছুটে আসে এবং শাওকে জড়িয়ে ধরে কিস করে দেয় আর বলে, আমি ওই দিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি যেদিন তোমাকে প্রথম ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। এখনো তোমাকে ভালোবাসি আর বাকি জীবনটাও ভালোবেসে যাব। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? শাও বলে, তুমি আমার মিস্টার মারমেড প্রিন্স। আমি তোমাকে কত খুঁজেছি জানো? আমি তোমাকে ডবল ভালোবাসি। এরপর শ্যান পুনরায় তাকে কিস করে দেয়। ওদিকে ফাং আর ইয়াং ইয়াং রিলেশনে যায় এবং তারা সবাই প্রেম করে হ্যাপি কাপল হয়ে যায়। তবে ডিয়ার আমি বাদে। আচ্ছা ডিয়ার, একটা সত্যি কথা বলো, আজকে তুমি কতবার গোসল করছো? আমার কিন্তু অলরেডি 2 বার হয়ে গেছে। আসলে আমি এতদিন ভিডিও দেয়নি কেন, এটার পিছনে বড় একটা ঘটনা আছে, আমি শর্ট করে তোমাদের বলতেছি। দেখো, আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করি এটা কিন্তু আমাদের নিজেদের ভিডিও না। আমরা কোরিয়ান বা চাইনিজ বিভিন্ন কোম্পানির ড্রামাগুলো নিয়ে তোমাদের কাছে শর্ট করে বাংলা এক্সপ্লেন করি। বাট কোরিয়ান বা চাইনিজ ড্রামার যে কোম্পানিগুলো আছে ওরা চাচ্ছে না যে আমরা বাংলা এক্সপ্লেনেশন করি। ওরা আসলে চায় তোমরা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে গিয়ে ড্রামাগুলো দেখো। তবে আমরা বাঙালি, আমরা কেউ সমস্ত ভাষা বুঝি। তাদের ড্রামাগুলো যে আমরা নিই এই জন্য তারা আমাদের চ্যানেলগুলো স্ট্রাইক মেরে মেরে নষ্ট করে দিচ্ছে। তোমরা যারা ড্রামা দেখো তারা হয়তো শুনছো যে বহু চ্যানেল নষ্ট করে দিচ্ছে। আমার চ্যানেলে স্ট্রাইক আসার কারণে আমার 7 দিনের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। 7 দিনের ভিতর আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি বা একটা কমিউনিটি পোস্টও দিতে পারিনি। আমরা যারা যারা ড্রামা বা মুভি এক্সপ্লেনেশন করি এদের চ্যানেল যে কতদিন থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। হয়তো আজ আমার চ্যানেলটা আছে, কাল আমার চ্যানেলটা নাও থাকতে পারে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি জন্য ভিডিও দিতে পারিনি। তবে ডিয়ার, একটা সত্যি কথা হলো এই কয়দিন আমি তোমাদেরকে অনেক মিস করছি। এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার সেকেন্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো। সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখানে সাবস্ক্রাইব করা থাকলে এই চ্যানেলের কোনো সমস্যা হলে বা এই চ্যানেলটা যদিও ডিলিট হয়ে যায় তাহলে ওখানে আমাকে খুঁজে পাবা। আর যদি সাবস্ক্রাইব করে না রাখো হয়তো তুমি আমাকে হারাই ফেলবা বা আমিও তোমাকে হারাই ফেলবো। এই যে কালকে আমাদের ওয়ার এক্সপ্লেনেশন ওয়ার্ড যে চ্যানেলটা আছে ওটাও চলে যাবে। মোট কথা আমাদের চ্যানেলের কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমাদের যে সেকেন্ড চ্যানেলগুলো আছে ওগুলোতে একটু বেশি করে সাপোর্ট করো। তো ডিয়ার, অনেক কথা বলে ফেললাম, তবে লাস্টে আমি আরেকটা কথা বলতেছি। তোমাদের মতো এত কিউট ফ্যান বেজ আমি কোনো ইউটিউবারদের দেখি নাই। অনেক অনেক ভালোবাসা রইল ডিয়ার। যদি কখনো আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাহলে আমাকে ভুলে যাও না। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।